নমস্কার। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। দেখুন, গণধোলাই খেয়ে মোহাম্মদ ইউনেস ফের একবার ভাওতাবাজির আমদানি করে নিলেন বাংলাদেশে। মোহাম্মদ ইউনেস প্রশাসন নাকি এবার একটা অপারেশন চালাবে। সেই অপারেশনের নাম আবার দেওয়া হয়েছে অপারেশন ডেভিল হান্ট। এই ডেভিল হান্ট কি? একদম সাধারণ ভাষায় যদি বোঝেন তাহলে ডেভিল অর্থাৎ সমাজে যারা অপরাধী, যারা দুষ্কৃতী, যারা এই ছাত্র সমন্বয়কদের ঘেরাও করে রীতিমতো প্রহার করেছেন, তাদের খুঁজে খুঁজে বার করা হবে বাংলাদেশ জুড়ে। তাহলেই নাকি এই বাংলাদেশ সরকার সমাজকে অপরাধ মুক্ত করতে পারবেন। অর্থাৎ ফের একবার আইন প্রশাসনকে নিয়ে ছেলে খেলা খেলা স্তরে আরো একটা নতুন প্রজেক্ট, মানুষকে ভাওতা দেওয়ার একটা কর্মসূচি, এবং সব মিলিয়ে বিরোধী কণ্ঠকে ধরো, চুপ করো, যারাই ছাত্র সমন্বয়কদের উপরে অ্যাটাক করবেন, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবেন, তাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়ে জেলে ধরো, এরকম ভাবেই গণতন্ত্রের নতুন নিশান বাংলাদেশের আকাশে ওড়াতে চাইছেন মোহাম্মদ ইউনেস। অর্থাৎ ফের একবার মানুষকে বোকা বানানোর খেলায় নামলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। এই সম্পূর্ণ বিষয়টা হতোই না। মোহাম্মদ ইউনেস সরকার কতটা আতঙ্কিত তা কিন্তু কালকের ঘটনার পর সম্পূর্ণভাবে বোঝা গেছে। সমন্বয়ক ছাত্ররা যে কারুর বাড়ি আক্রমণ করতে পারেন, বুলডোজার দিয়ে গুড়িয়ে দিতে পারেন, আগুনে পুড়িয়ে দিতে পারেন, তখন দেশের আইন শৃঙ্খলা নিয়ে এই সরকার অতটা ভাবে না। কিন্তু যখন এই ছাত্র আন্দোলনের এই সকল পোষা নেতারা, রাতারাতি রাজনীতিবিদ হয়ে যাওয়া নেতারা আরেকজনের বাড়িতে অ্যাটাক করতে গিয়ে নিজেরাই মার খেয়ে যান মানুষের হাতে, তখন সমাজে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার একটা প্রস্তুতি নিতে হয় সরকারকে। এর চেয়ে হাস্যকর যুক্তি আর হয়তো কিছুই হতে পারে না। অপারেশন ডেভিল হান্ট শুরু করে আসলে মোহাম্মদ ইউনেস নিজের পিঠ বাঁচানোর খেলাটাই কিন্তু এবার সর্বশেষ আকারে করতে শুরু করলেন। কালকে যখন ছাত্র আন্দোলনের নেতারা রীতিমতো গণধোলাই খেয়ে ফিরেছেন এবং মিডিয়ার সামনে কাঁদতে কাঁদতে বলছেন, আমরা পুলিশকে ফোন করেছি, পুলিশ আসেনি, প্রশাসন আসেনি, পুলিশের বিরুদ্ধে তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন, সমস্ত কিছু যখন করলেন, তখন স্বরাষ্ট্র উপদেষ্টা চলে গেছেন হাসপাতালে। কেন চলে গেছেন? কারণ ছাত্র আন্দোলনের এই সকল নেতারা মানুষের কাছে মার খেয়েছেন। আপনারা ভাবতে পারছেন, আপনারা রাতের অন্ধকারে একজনের বাড়িতে ডাকাতি করতে গেছেন, আর ডাকাতদের ধরে সাধারণ মানুষ মেরেছে বলে ডাকাতদেরই প্রোটেকশন দিতে চাইছে একটা রাষ্ট্র। স্বরাষ্ট্র উপদেষ্টার কাজ কি ওই ডাকাতদের বাড়িতে প্রোটেকশন দেওয়া? না, ওই ডাকাতরা যারা ইচ্ছাকৃতভাবে আইন শৃঙ্খলাকে হাতে নিয়ে দিনের পর দিন ডাকাতি করার চেষ্টা করছেন, বাড়ি ঘরদোর ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন, তাদেরকে আইনের আওতায় আনা, এই প্রশ্ন তো সাধারণ মানুষ বাংলাদেশে তুলতে শুরু করে দিয়েছেন। অর্থাৎ যারা দিনের পর দিন আইন শৃঙ্খলাকে হাতে নিয়ে একে অপরের বিরুদ্ধে কার্যত ঝাঁপিয়ে পড়ছেন, তাদের সুরক্ষা দিতে পারেনি বলে পুলিশ প্রশাসনকে 24 ঘন্টার মধ্যে বদলি করে দিয়েছেন বাংলাদেশের এই নির্লজ্জ সরকার। আর তারা এখন আইন প্রশাসনকে ঠিকঠাক করার জন্য নাকি অপারেশন ডেভিল হান্ট শুরু করেছেন। কোনটা লজিক, কোনটা যুক্তি, কিংবা কোনটা আবেগতাড়িত একটা সিদ্ধান্ত, কি করতে চাইছেন বিশ্বাস করুন কোনো বিশেষজ্ঞ কিছুই হয়তো বলতে পারবে না। ছাত্ররা গেল আন্দোলনকারী, আন্দোলনকারী এই ছাত্ররা গেল একজনের বাড়ি ভাঙচুর করতে, পাড়ার লোকেরা এই ভাঙচুরের প্রতিবাদ জানিয়ে তাদের উপরে ঝাঁপিয়ে পড়লো। এখন যারা এই ঘটনার প্রতিবাদ করেছে, অর্থাৎ যারা এই ছাত্রদেরকে এই রকম অন্যায় থেকে রক্ষা করেছে, বাঁচিয়েছে, তাদেরকে খোঁজার একটা অপারেশন শুরু করে দিল বাংলাদেশ সরকার। এটি টিম ক্রিয়েট করেছেন, যে এই টিমে বাংলাদেশের সমস্ত আইন দপ্তরের বিভিন্ন বাহিনীর সদস্যরা আছেন। এই ডেভিল্যান্ডে কারা থাকবেন? থাকবেন বাংলাদেশ পুলিশ, র্যাপিড অ্যাকশন যে ব্যাটালিয়ন আছে তারা থাকবেন, বিজিবি থাকবেন, বাংলাদেশ সেনাবাহিনী থাকবেন, ডিটেকটিভ ব্রাঞ্চের অফিসাররা থাকবেন। এবার আপনি ভাবুন, ছাত্র সমন্বয়করা যাদের কাছে মার খেয়েছেন তাদেরকে খুঁজে বার করার জন্য বাংলাদেশ ফুল ফোর্সে শক্তি লাগিয়ে দিয়েছে, অথচ এই ছাত্ররা যারা দিনের পর দিন আইন শৃঙ্খলা হাতে তুলে নিয়ে সাধারণ মানুষের ঘর ভাঙচুর করছে, আওয়ামী লীগের নেতা কর্মীদের খুঁজে খুঁজে মারছে, আগুনে পুড়িয়ে দিচ্ছে তাদের ঘর, তাদেরকে আটকানোর জন্য বাংলাদেশ সরকারের কাছে কোনো আইন নেই। বাংলাদেশের আসল ডেভিল তাহলে কারা হলো? কাদের খোঁজার জন্য এত সরঞ্জাম করলেন মোহাম্মদ ইউনেস? যারা ফেসবুকে দিনের পর দিন স্ট্যাটাস দিয়ে বুলডোজার নিয়ে আনলো, তারা কি বাংলাদেশে আসল ডেভিল নয়? যারা ইউটিউবে ভিডিও বানিয়ে বললেন লোক জড়ো করো, বুলডোজার পাঠিয়েছি আমি, আগুনে পুড়িয়ে দাও, হাতুড়ি দিয়ে গুড়িয়ে দাও, তারাই তো আসল ডেভিল। তাদেরকে কি শনাক্ত বাংলাদেশ সরকার করছে না?
করছে সবই। এই যে যারা এরকম দিনের পর দিন বাংলাদেশের আইন শৃঙ্খলাকে হাতে তুলে নিয়ে দুপক্ষের মধ্যে ঝামেলা করলো, যারা আসলে একের পর এক আওয়ামী লীগের নেতা মন্ত্রীর ঘর পুড়িয়ে দিল, তারাই তো দুর্নীতির প্রতীক, তারাই তো আসল ডেভিল। বাংলাদেশ সরকারকে এটা বুঝতে পারছে না। দফার ভিতরে জনগণের এত ক্ষতি করার কি মানি আছে? 10,000 লোক রাস্তাঘাট বন্ধ করে দেয়, 1,05,00,000 10 কোটি মানুষের ক্ষতি হচ্ছে। পাশাপাশি বিএনপিও একসময় এইরকম একটা অপারেশন করেছিল, অপারেশন ক্লিয়ার হার্ট অপারেশন। ইতিহাস বলছে যারা এই ধরনের ফ্যাসিবাদী হয়ে উঠেছে তাদেরকে কিন্তু কোনোদিন বাংলাদেশের রাজনীতিও ক্ষমা করেনি। যারা দিনের পর দিন সমাজকে উস্কে যাচ্ছে, যে হাসনাত সারজিৎরা মানুষকে জড়ো করে ভুল পথে চালিত করে মিথ্যে ষড়যন্ত্র করে একের পর এক আওয়ামী লীগের ঘর ভাঙচুর করছে, একের পর এক সাবেক নেতা মন্ত্রীর বাড়িকে কার্যত ধূলিসাৎ করছে, প্রতিহিংসাপরায়ণ রাজনীতি করতে গিয়ে 32 নম্বর ধানমন্ডির ঐতিহাসিক সেই বাড়িটা মাটিতে মিশিয়ে দিল, তারা কি বাংলাদেশের ডেভিল নয়? নাকি এই সাধারণ মানুষরা যারা অন্যায়ের প্রতিবাদ করে এই ছাত্র সমন্বয়কদের উচিত শিক্ষা দিয়েছে, তারাই সমাজের আসল ডেভিল? অর্থাৎ পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এই সমন্বয়কদের ভয়ে কাঁপতে শুরু করে দিয়েছেন বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার। অর্থাৎ এই সরকারটা কার? এই সরকারটা তো একটা নিউট্রাল সরকার ছিল। এই সরকারের কাজ ছিল বাংলাদেশকে সংস্কার করা, একটা নির্বাচন করা, এবং নির্বাচনে যে দল জয়লাভ করবে তাদের হাতে ক্ষমতাটা তুলে দেওয়া। হঠাৎ করে এরা ক্ষমতার স্বাদ পেয়ে এবার সংস্কারের নামে নির্বাচনটা পিছিয়ে দিতে শুরু করলেন। যখন পিছিয়ে দিতে শুরু করলেন তখন বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল কিন্তু এই সরকারের বিরুদ্ধাচরণ করতে শুরু করলেন। তখন ছাত্ররা নিজেদের একটি রাজনৈতিক দল খুলবে এই প্রতিশ্রুতি দিলেন। অর্থাৎ হঠাৎ করে ছাত্র রাজনীতি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট না হওয়া কিছু মস্তানরা রাজনীতির স্বাদ পেয়ে, ক্ষমতার স্বাদ পেয়ে দেশ চালানোর স্বপ্ন দেখতে শুরু করে দিলেন। তারা নতুন রাজনৈতিক দল তৈরি করতে চাইছেন। এই রাজনৈতিক দল তৈরি করার সময় সব থেকে বড় বাধা যারা নিয়ে আসতে পারেন তা হলো আওয়ামী লীগের ডেডিকেটেড সমর্থকরা। তারা এবার বললেন আওয়ামী লীগকে ব্যান করব। আওয়ামী লীগকে যখন ব্যান করতে তারা রিট পিটিশন দাখিল করলেন, তখন সারা দেশ জুড়ে সমালোচনা হলো। লোকে বললেন আওয়ামী লীগ সবথেকে খারাপ বছরে 2001 সালেও প্রায় 2.5 কোটির কাছাকাছি ভোট পেয়েছিল। অর্থাৎ 2025 সালে এসে ধরে নেওয়া যায় আওয়ামী লীগের এখনো ডেডিকেটেডলি 3 থেকে 4 কোটি মানুষ কিন্তু ভোটার আছেন। যদি আমি ধরি আওয়ামী লীগ এই ভোটটা দুর্নীতি করে পেয়েছে, ভোট লুট করে পেয়েছে, তাও কিন্তু আওয়ামী লীগের ভোটার সংখ্যা 2 কোটির কম কোনোভাবেই হবে না ডেডিকেটেড ভোটার। তাহলে কি যদি আওয়ামী লীগকে ব্যান করেন, ওই 2 কোটি মানুষকে কি বাংলাদেশ থেকে বার করতে পারবেন মোহাম্মদ ইউনূস? পারবেন না। তারা বুঝলেন এই সংবিধান চেঞ্জ করলেও আওয়ামী লীগকে ব্যান করা তাদের পক্ষে সম্ভব হবে না। তাই তারা রিট পিটিশনটা 24 ঘন্টার মধ্যে উইথড্র করলেন। তারা বুঝলেন আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে তারা নির্বাচনেও থাকতে পারবেন না এবং এদের পরিস্থিতি অত্যন্ত খারাপ জায়গায় যেতে পারে। তাই তারা নতুন একটি পার্টি তৈরি করার দিকে গেলেন। আর এক্ষেত্রেও বিরাগ ভাজন হলো বিএনপি জামাতের। নতুন পার্টি কেন? তোমরা রাজ্য দেশটাকে নতুন ভাবে সাজাতে চাইলেন, তোমরা নতুন ভাবে তৎপরতার সঙ্গে সংস্কার করে নতুন বাংলাদেশ গড়তে চাইলে, আর এখন নতুন দল করে রাজনৈতিক নির্বাচনে জয়লাভ করার জন্য ঝাঁপিয়ে পড়ছো। তোমরা ভোটারদের যে বয়সের ঊর্ধ্বসীমা তাও কমিয়ে দিলে, তোমরা সংবিধানকে বদলে দিলে, একের পর এক সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশকে নিজেদের মতো করে এক মৌলবাদী রাষ্ট্র পরিণত করার দিকে এগিয়ে যেতে শুরু করলে। আর তখনই লড়াইয়ের নেত্রী হিসাবে শেখ হাসিনা ফের একটা ভাষণ, তাতে বাংলাদেশ সরকার ফের একবার টলে গেল। অর্থাৎ চেয়েও বা না চেয়েও তোমরা শেখ হাসিনার ছায়া থেকে কিন্তু দিনের পর দিন বেরোতে পারলো না। আর উপরিক্ত নরেন্দ্র মোদী যেভাবে শেখ হাসিনাকে সাপোর্ট করছেন, যেভাবে বাংলাদেশকে দিনের পর দিন বিপাকে নিয়ে যাচ্ছেন একটু 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 করে, সেখানে তোমাদের কাছে সব থেকে বড় ধাক্কা হয়ে যাচ্ছে শেখ হাসিনা এবং ভারতবর্ষের এই সম্পর্ক। আর তার জন্য প্রতিহিংসা পরায়ণ রাজনীতি করতে গিয়ে তোমরা বঙ্গবন্ধুর বাড়ি পুড়িয়ে দিলে। একের পর এক জায়গায় শেখ হাসিনাপন্থী বিভিন্ন মানুষজনের ঘর কার্যত ধূলিসাৎ করে দিলে। শেখ হাসিনা যখন ভাষণ দিতে শুরু করে তার অনেক আগে দিয়ে তোমরা বাড়ি পোড়ানো শুরু করে দিয়েছো, অথচ এর দায় এখন ভারতের দিকে দিয়ে দায় মুক্ত হতে চাইছো। কিন্তু সাধারণ মানুষ আসলে যে এই বৃহত্তর ষড়যন্ত্র ধরে ফেলেছে তা তোমরা বুঝতে পারোনি। যার ফল কিন্তু গাজীপুর, যেখানে তোমাদের উত্তম মধ্যম দেওয়া হয়েছে,
গণধোলাই খেয়েছো এবং সেই গণধোলাই তোমাদের মান সম্মান যেভাবে ভুলুণ্ঠিত হয়েছে, সেইখানে কার্যত তোমাদের এই ডেভিল স্ট্রাইক বা ডেভিল অপারেশন হোয়াটএভার এটা করা ছাড়া তোমাদের কাছে কোনো উপায়ও নেই। ভাবলে অবাক লাগে, বাংলাদেশের পুলিশ প্রশাসনের মানে সহযোগিতায়, পুলিশ প্রশাসনের উপস্থিতিতে দিনের পর দিন যখন একের পর এক ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, তখন পুলিশ প্রশাসন এই রঙ্গমঞ্চকে প্রশ্রয় দিয়েছে। আর সেই পুলিশ প্রশাসনের লোকেরাই ডেভিল স্ট্রাইক শুরু করছে, কারণ এই ছাত্ররা সাধারণ মানুষের কাছে মার খেয়ে গেছে। গাজীপুর থানা, যে থানার প্রধান অভিযোগ হয়েছে, থানার বিরুদ্ধে প্রধান এখন অভিযোগ করা হয়েছে, ছাত্র সমন্বয়করা যখন ডেকেছে তারা নাকি যাননি, অর্থাৎ সেই থানার আন্ডারে কেন ছাত্ররা মার খেয়ে গেল, সেই অভিযোগে এই পুলিশ কর্তাদের বদলি করে দিয়েছে নির্লজ্জ ইউনূস সরকার। তাহলে গোটা দেশ জুড়ে যখন ছাত্ররা নিজেদের আইন হাতে নিয়ে একের পর এক বাড়ি জ্বালালো, পুড়িয়ে শেষ করে দিল, সেই সকল থানার পুলিশ অফিসারদের বিরুদ্ধে কি করা উচিত? এবং মোহাম্মদ ইউনূস সরকার ঠিক ওই থানার আইন শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার জন্য পুলিশ ইন্সপেক্টরদের বিরুদ্ধে কি মানে ব্যবস্থা নিয়েছে, তা তো সাধারণ মানুষ জানতে চাইবেই। অর্থাৎ পুরোটাই লোক দেখানো একটা ভাওতাবাজি। ডেভিল স্ট্রাইক ফাইক কিছুই নয়, আসলে বিরোধী রাজনীতি যারা করে তাদেরকে ধরো, মিথ্যে কেস দাও আর জেলে ধরো। আর এই যে ছাত্র সমন্বয়কদের দিনের পর দিন এই অতিরঞ্জকীয় ব্যবস্থাপনা বাংলাদেশ সরকার করছে, এই আগুনে আলটিমেটলি মোহাম্মদ ইউনূস যে কোনো না কোনো দিন পুড়ে যাবেন, তা কিন্তু আপনারা লিখে নিন। অর্থাৎ ফের একটা নতুন একটা প্রকল্প, যে প্রকল্প শেষে আসলে হতাশা ছাড়া বাংলাদেশ মানুষের ভাগ্যে আর কিছুই জুটবে না, তা কিন্তু এখনই বলে দেওয়া যায়। আপনারা কি ভাবছেন এই ডেভিল স্ট্রাইক নিয়ে কমেন্টে জানাবেন। আর আপনাদের কি মনে হয়, সেনা প্রধান যেভাবে একের পর এক আইন শৃঙ্খলা জনিত ঘটনায় বিক্ষোভের মুখে পড়ছে, এই সেনা প্রধান এবং ছাত্র সমন্বয়কদের গার্ড করার জন্য ডেভিল স্ট্রাইক শুরু করলো বাংলাদেশ সরকার, নাকি শেখ হাসিনা যেহেতু ভারতের কবল থেকে বাংলাদেশে ফিরবেন না, যা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারও বুঝেছে, তাই প্রতিহিংসা পরায়ণ রাজনীতির রাস্তাই বেছে নিল এই মোহাম্মদ ইউনূস সরকার? এই প্রশ্ন দুটো আমি আপনাদের উদ্দেশ্যে রাখলাম। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।